এ, সব ভালো আছিস তো? চলো, ক্লাস হচ্ছে। ভালো লাগছে তো? ঠিক আছে, চলো আজকে আর একটা ক্লাস শুরু করে নাও। অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বরে আছে 4 কেজি, 4 কেজি, 9 Hg, 7 গ্রাম সমান ড্যাশ ডিজি, মানে ডেকাগ্রাম। তাহলে আমরা করি কেজি, এইচজি, ডিজি, জিএম। এখানে 4, এখানে 9, এখানে 7, মাঝের ঘরে কিছু নেই, মানে 0। এবার কি করতে হবে, যে ইউনিটে অ্যান্সার দিতে হবে তারপরে একটা পয়েন্ট, তার মানে 490.7 গ্রাম ডিজি, 490.7 ডিজি। বেশ, হয়েছে। 2 নম্বরে যাই। 2 নম্বরে একটা নতুন অঙ্ক আছে, আমি 2-3টে করব। এটা করছি, বলেছে রিডিউস টু দেয়ার লিস্ট কমন ডিনোমিনেটর, রিডিউস টু দেয়ার লিস্ট কমন বা লোয়েস্ট কমন ডিনোমিনেটরস। তো কি করতে হয় দেখো, আছে 5/6 আর 3/4, এই দুটোর লোয়েস্ট কমন ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে। তাহলে কমন ডিনোমিনেটর করতে গেলে এই যে ডিনোমিনেটর দুটো আছে তাদের কমন মাল্টিপল চাই, তার মানে এলসিএম করতে হবে। তাহলে 6 আর 4-এর এলসিএম কী দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, এটা 3 হবে, এটা 2 হবে। তাহলে দেয়ারফর এলসিএম কী হবে? এলসিএম হবে 2 × 3 × 2 সমান 12। এবার দেখো, আমি এখানে লিখব 5/6 এটা, এবার আবার লিখছি 5, 6 ইন্টু এই ডিনোমিনেটরটা সবসময় যেটা এলসিএম হয়েছে সেটাই হতে হবে। ডিনোমিনেটরটা কী হতে হবে? যেটা এলসিএম হয়েছে সেটা হতে হবে। তাহলে আমাকে কি করতে হবে দেখো, 6কে কী দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়? 2 দিয়ে। তাহলে 6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমাকে কি দেখতে হবে, যে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হলে হবে না। তাহলে কি করতে হবে? সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নিচে তো আমি যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে উপরেও আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে কত হলো? 10। তাহলে উপরে হলো 10, নিচে হলো 12। ওকে, এই 5/6-এর জন্য এটা হলো। এবার একটা হচ্ছে 3/4, এটাও সেম এইরকমভাবেই করব, 3 × 4 এখানে নিচে কী হবে? 12 হবে, যেহেতু এলসিএম 12 আছে সেহেতু নিচে 12 হবে। এবার বলো 4-এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে 12 হয়? 4-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 12 হয়। তাহলে নিচে যেহেতু আমি 3 মাল্টিপ্লাই করলাম, উপরেও আমাকে 3 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে কি হলো? 3 3 যা 9, এখানে হলো 4 3 যা 12। তাহলে দেখো দুটোরই ডিনোমিনেটর কত হলো? 12 হলো। তাহলে এটাই হচ্ছে লিস্ট কমন ডিনোমিনেটর, লিস্ট কমন ডিনোমিনেটর। এই দুটো হচ্ছে আমাদের এটা অ্যান্সার। ওকে, সেম একই জিনিস আমি করব। ডিটা করছি। ডিতে আছে 5/9, আর একটা আছে 7/12। 5/9 আর 7/12, এখানে কি করব? তাহলে ডিনোমিনেটরগুলোর এলসিএম, তাহলে 9 আর 12-এর এলসিএম কী দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 2 দিয়ে যায় না। 3 3 যা 9, 3 4 যা 12। তাহলে এলসিএম কী হবে? এলসিএম হবে 3 × 3 × 4 সমান হচ্ছে 36। এবার দেখো আমি কি করব,
5/9 লিখলাম, এখানে 5 ইন্টু 9 ইন্টু এখানে ইকুয়াল দিয়ে নিচে কি লিখবো, নিচে লিখবো 36। এবার 9 কত যা 36 হয়, 9 4 যা 36, তাহলে যেহেতু কি মাল্টিপ্লাই করলাম 4, তাহলে উপরেও আমাকে কি মাল্টিপ্লাই করতে হবে, 4 মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো 9 4 যা 36 এখানে হয়ে গেছে, তাহলে এখানে 5 4 যা 20 হলো, তাহলে 5/9 জন্য এটা হলো। আর একটা কী আছে 7/12, এবার 7/12 জন্য কী হয় দেখো 7 ইন্টু 12 ইন্টু নিচে কী হবে, নিচে 36 হবে। এবার বলো 12 কত যা 36, 12 3 যা 36, তাহলে নিচে 3 মাল্টিপ্লাই করলাম, ওপরেও আমাকে 3 মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো 12 3 যা 36, 7 3 যা 21, 21, তাহলে 21/36। দেখো দুটোরই নিচে কি হয়ে গেল 36, লোয়েস্ট কমন ডিনোমিনেটর, দুটোই সেম হয়ে গেল। এইটা হলো ডি। এবার আমি আরেকটা করব এইচ। এইচেরটা কি আছে দেখো 17/24, আর একটা আছে 25/32, সেম। প্রথমে কি করতে হবে, এলসিএম 24 আর 32 এর এলসিএম কী দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 12 16, আবার 2 দিয়ে যাবে 6 8, আবার 2 দিয়ে যাবে 3 4। এবার লিখব এলসিএম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 সমান হচ্ছে 96 হলো। এবার কি করব, এবার দেখো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 17/24 ইকুয়ালস, এখানে 17 ইন্টু 24 ইন্টু নিচে কি লিখবো 96, এলসিএম যা হয়েছে তাই। 24 কত যা 96 হয় 4 যা 24, 4 যা 96, তাহলে নিচে যেহেতু 4 মাল্টিপ্লাই করেছি উপরেও 4 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এবার 4 17, 17 4 যা 68 হলো। আবার কি আছে নিচে কি আছে 25/32, এটাও সেম একইভাবে করব, 25 ইন্টু 32 ইন্টু নিচে কি লিখব 96, 32 কত যা 96 হয়, 32 3 যা 96 হয়, তাহলে নিচে 3 মাল্টিপ্লাই করলাম, উপরেও 3 মাল্টিপ্লাই করব, এটা হয়ে গেল 75। দেখো লোয়েস্ট কমন ডিনোমিনেটর হয়ে গেছে, দুটোরই কমন ডিনোমিনেটর হচ্ছে 96। এইভাবে চলবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা নিজেরা করবে, আমি আর করে দেবো না, বাকিগুলো তোমাদের নিজেদের জন্য। এই গেলে 2 নম্বর। এবার আমি তাহলে 3 নম্বরে যাই। 3 নম্বরে আছে যদু স্পেন্ট ₹224 daily and ₹1560 was his savings in 2 months, and ₹1560 was his savings in 2 months. What was his monthly income? হয়েছে। তাহলে দেখো আমি এক কাজ করি, কি করব, আগে মান্থলি স্পেন্ড বের করি। হ্যাঁ, ডেলি স্পেন্ড বলছে 224, তাহলে মান্থলি স্পেন্ড কত, তাহলে লিখি ডেলি স্পেন্ড ইকুয়াল টু ₹224, এটা হলো। তাহলে মান্থলি স্পেন্ড কি হবে, মান্থলি স্পেন্ড, মান্থলি মানে কত দিন, ডেলি মানে হচ্ছে একদিন, মান্থলি মানে কত দিন হবে, মান্থলি মানে হবে ইন্টু 30। আমি 30 ডেজে মান্থস আমরা সাধারণত ধরি, 224 ইন্টু 30, তো এটা মাল্টিপ্লাই করো, সমান হবে 0, এটা ₹6720, এটা হচ্ছে তার মান্থলি স্পেন্ড, এটা হলো তার মান্থলি স্পেন্ড। এবার দেখো বলছে অ্যান্ড ₹1560 ওয়াজ হিজ সেভিংস ইন 2 months, তাহলে এবার আছে দেখো 2 month সেভিং, 2 month সেভিংস ইকুয়াল টু ₹1560, তাহলে মান্থলি সেভিং কত, দেয়ারফর
therefore monthly saving equal to কি হবে ₹1560 ডিভাইড 2, এটা হচ্ছে 2 মান্থ সেভিং, তাহলে এটা মান্থলি মানে 1 মান্থ সেভিং, তাহলে কি হবে ₹780, এটা হচ্ছে তার মান্থলি সেভিং। এইবার আমার কি দিয়েছে মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম সমান কি? মান্থলি ইনকাম সমান হচ্ছে মান্থলি স্পেন্ড প্লাস মান্থলি সেভিং। মান্থলি ইনকাম সমান হচ্ছে কি? মান্থলি স্পেন্ড প্লাস মান্থলি সেভিং। তাহলে দেয়ারফর মান্থলি ইনকাম ইকুয়াল টু রুপিস কি মান্থলি স্পেন্ড কত? মান্থলি স্পেন্ড হচ্ছে 6720 প্লাস মান্থলি সেভিং কত? 780। এই দুটোকে প্লাস করে দাও, তাহলে সমান হচ্ছে 0, 8 দিয়ে 10, 8 2 10, 1 7 থেকে 8, 8 সাথে 15, 5 7 থেকে 1, ₹7500, এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। তাহলে দেয়ারফর হিজ monthly income was ₹7500, এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো আমাদের অ্যান্সার নাম্বার 3। এবার আমি করব কি নাম্বার 4। নাম্বার 4-এ যাব। দেখো নাম্বার 4-এ কি আছে? নাম্বার 4-এ আছে ইয়ারলি ইনকাম of a man is ₹6 lakhs. Yearly income of a man is ₹6 lakh and daily spent is ₹1200. What is his yearly saving? তাহলে দেখো ইয়ারলি ইনকাম দেওয়া আছে, ইয়ারলি স্পেন্ড দেওয়া নেই। আমাকে বের করতে হবে কি ইয়ারলি সেভিং। তাহলে আমি যদি ইয়ারলি স্পেন্ডটা পেয়ে যাই তাহলে আমি ইয়ারলি সেভিংটা বের করে নিতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? নাম্বার 4, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমেই আমাকে লিখতে হবে ইয়ারলি স্পেন্ড। ইয়ারলি স্পেন্ড কি হবে? ডেলি স্পেন্ড কত? ডেলি স্পেন্ড হচ্ছে ₹1200, এটা হচ্ছে ডেলি স্পেন্ড, ইনটু ইয়ারলি মানে ইয়ার, 1 ইয়ার মানে কত ডেজ? 365 ডেজ, ইনটু 365, এটা হবে আমার ইয়ারলি স্পেন্ড। মাল্টিপ্লাই করো, দুটো জিরো আগে দিয়ে দাও, 5 6 যা 12 5 যা 60, 0 6 ক্যারি, 78-এর 8 7 43, এটা হচ্ছে তার ইয়ারলি স্পেন্ড। দেখো ঠিক আছে, এটা হচ্ছে তার ইয়ারলি স্পেন্ড। এবার ইয়ারলি স্পেন্ড পেয়ে গেছি, ইয়ারলি ইনকাম বলে দেওয়া আছে, ইয়ারলি ইনকাম বলে দেওয়া আছে। তাহলে ইয়ারলি সেভিংস সমান কী হবে? ইয়ারলি সেভিংস সমান হবে ইয়ারলি সেভিংস সমান হচ্ছে ইয়ারলি ইনকাম মাইনাস ইয়ারলি স্পেন্ড, ইনকাম মাইনাস স্পেন্ড, তার মানে ₹66 lakhs মাইনাস ₹4,38,000। এই দুটোকে মাইনাস করে দাও, তাহলে 3টে জিরো প্রথমে হয়ে গেল, এটা হচ্ছে তার ইয়ারলি সেভিং 1,62,000, এটা হচ্ছে তার ইয়ারলি সেভিং। তাহলে দেয়ারফর হিজ yearly savings is ₹1,62,000, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা 4 নম্বর। এবার আমি যাব 5 নম্বরে। 5 নম্বরে কি আছে দেখো, বলেছে ডিভাইড ₹1,000 between A and B so that A gets
100.70 মোর দ্যান বি। এগুলো তো আমরা ইজি অঙ্ক। আমরা প্রথমেই টোটাল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1000 থেকে যে কত কে বেশি পাচ্ছে, এ গেটস মোর, তাহলে কত মোর পাচ্ছে 100.70, তাহলে 100.70 এটাকে মাইনাস করব, 100.70টাকে মাইনাস করব, তো মাইনাস করো 30, এটার মধ্যে আর কিন্তু কেউ বেশি কম নেই, তার মানে একে এবার কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করে দাও। পয়েন্টটা উঠে এখানে চলে এলো, 3 নামলো। বেশ, তাহলে এই টাকাটা দুজনেই পাচ্ছে। তাহলে দেখো বি গেটস, দেয়ারফর বি গেটস রুপিস 499.65, এটা হলো, অ্যান্ড এ গেটস রুপিস 499.65 প্লাস 100.70। এ এত টাকা বেশি পাচ্ছে, সেই বেশিটার সঙ্গে প্লাস করে দাও, তাহলে সমান কী হবে, রুপিস 5 600.35, রুপিস 600.35, এই দুটো হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা 5 নাম্বার হলো। এবার আমি যাব নাম্বার 6। নাম্বার 6 কি আছে, নাম্বার 6-এ আছে, নাম্বার 6-এ আছে ইউ গেট rupees 56 in equal numbers of rupees 50 paisa and 25 paisa coin. How many of each coin have you got? তুমি 56 টাকা পেলে, কিভাবে পেলে, সমান সংখ্যক রুপি 50 পয়সা এবং 25 পয়সার কয়েন নিয়ে, মানে যতগুলো 1 টাকার কয়েন পেয়েছো, ততগুলো 50 পয়সার কয়েন পেয়েছো, ততগুলো 25 পয়সার কয়েন পেয়েছো, দিয়ে মোট 56 টাকা পেয়েছো, রুপিস 56। তাহলে তুমি প্রত্যেক প্রকার মুদ্রা কত করে পেয়েছো। তাহলে দেখো রুপি মানে হচ্ছে, রুপি মানে কি, রুপি মানে কি, রুপি মানে হচ্ছে 1 টাকা, রুপি মানে হচ্ছে 1 টাকা। তাহলে আমরা রুপি মানে কি লিখব, রুপি ইকুয়াল টু হবে 100 পয়সা, রুপি ইকুয়াল টু 100 পয়সা। তারপরে কি আছে, 50 পয়সা কয়েন মানে 50 পয়সা, আর 25 পয়সা, এই তিনটেকে আমি প্লাস করব। তাহলে 5 হলো, 7 হলো, 1 হলো, 175 পয়সা। এবার আমার টোটাল কত টাকা হয়েছে, টোটাল হয়েছে রুপিস 56। এবার রুপিস 56 মানে কত টাকা, রুপিস 56 সমান হচ্ছে 5600 পয়সা। এইবার এই আমার কাজ হচ্ছে কি, এই 5600 পয়সার মধ্যে 175 পয়সা কতবার আছে, তাহলে 5600 ডিভাইড 175 কত যাবে, 3 বার যাবে। এবার 2 বার যাবে, দেখুন মিলে গেল। তাহলে দেখো এখানে যতগুলো
1 টাকা আছে ততগুলো 50 পয়সা আছে, ততগুলো 25 পয়সা আছে। তার মানে 32টা 1 টাকা আছে, 32টা 50 পয়সা আছে, 32টা 25 পয়সা আছে। তাহলে আমরা লিখবো হাউ মেনি অফ ইচ কয়েন হ্যাভ ইউ গট। তাহলে আই গেট 32 of each coin। এটা হলো অ্যান্সার। এটা হলো নাম্বার 6। এবার আমি কি করব, নাম্বার 7। এটা একটা নতুন অঙ্ক ছিল, তোমরা কিন্তু আগে এটা মনে হয় করনি, আশা করি করনি। কি বলেছিল আর ভালো করে দেখে নাও। বলেছে ইউ গেট রুপিস 56 in equal number of rupees 50 paisa and 25 paisa coin. How many of each coin have you get? ঠিক আছে, তাহলে কি করলাম, প্রথমে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তার সঙ্গে 50 পয়সা আর তার সঙ্গে 25 পয়সা থেকে প্লাস করে দিলাম। প্লাস করে যত পয়সা হলো এই 56 রুপিজের মধ্যে অত পয়সা কতবার করে আছে দেখে নাও, তাহলে টোটাল প্রত্যেকটা কয়েন ততবার করেই আছে। ওকে, এটা গেল 6 নম্বর। 7 নম্বরে কি আছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস ইফ সেলিং প্রাইস ইজ রুপিস 4200 অ্যান্ড প্রফিট ইজ রুপিস 95। শোনো, এখানে একটা কথা বলি। সেলিং প্রাইস মানে হচ্ছে তুমি একটা জিনিস বিক্রি করলে তার থেকে তুমি যে টাকাটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। তুমি মনে করো একটা পেন বিক্রি করলে 10 টাকা দিয়ে, সেই পেনটার বিক্রয় মূল্য হচ্ছে, সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা। তুমি কোনো জিনিস বিক্রি করে যে টাকাটা পাবে, সেল করে যে টাকাটা পাবে, সেটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। বেশ, তাহলে কি বললাম যে কস্ট সেলিং প্রাইস হচ্ছে তুমি কোনো জিনিস বিক্রি করলে, কোনো একটা জিনিস বিক্রি করলে, বিক্রি করে যে টাকাটা পাবে সেটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। ওকে, বেশ, এটা হলো সেলিং প্রাইস। এবার কি কস্ট প্রাইস। কস্ট প্রাইস কি, কস্ট প্রাইস হচ্ছে তুমি মনে করো একটা খাতা কিনলে, কোনো একটা দোকানে গিয়ে তুমি একটা খাতা কিনলে, খাতা কিনে আনলে। তো সেই খাতাটা কেনার সময় তোমাকে দোকানদারকে কি করতে হয়, কিছু পয়সা দিতে হয়, টাকা দিতে হয়। সেই দাম যত টাকা দিচ্ছ সেটা হচ্ছে তোমার ওই খাতাটার কস্ট প্রাইস। ওই খাতাটার কস্ট প্রাইস তুমি যেহেতু কস্ট মানে বাই করার জন্যে সেই টাকাটা দিলে, সেটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। এবার কি, তাহলে কস্ট প্রাইস হলো তুমি কোনো জিনিস কিনলে, কেনার সময় যে টাকাটা দেবে দোকানদারকে, সেটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। আর সেলিং প্রাইস কি, তুমি কোনো জিনিস সেল করলে, কারো কাছে সেল করলে, তার জন্য তুমি টাকা পেলে, সেটা হচ্ছে তোমার কাছে সেলিং প্রাইস। আর কি, আর হচ্ছে প্রফিট। প্রফিট হচ্ছে মনে করো, প্রফিট হচ্ছে তুমি মনে করো একটা জিনিস 10 টাকায় কিনলে, খাতা, একটা খাতা কি একটা পেন মনে করো 10 টাকায় কিনলে। 10 টাকায় কিনে কি করলে, সেই পেনটা তুমি তোমার বন্ধুকে 12 টাকা দিয়ে বিক্রি করলে, 12 টাকা দিয়ে বিক্রি করলে। তাহলে তার মানে তুমি কেনার জন্য ক টাকা দিয়েছিলে, 10 টাকা, আর বিক্রি করে তুমি ক টাকা পেলে, 12 টাকা। তাহলে বেশি পেলে না কম পেলে, বেশি পেলে। এই যে টাকাটা বেশি পেলে এটা হচ্ছে তোমার প্রফিট। এই যে টাকাটা বেশি পেলে সেটা হচ্ছে তোমার প্রফিট। তাহলে তুমি কিনেছিলে 10 টাকায়, বিক্রি করলে 12 টাকায়, তাহলে তুমি ক টাকা বেশি পেলে, 2 টাকা বেশি পেলে। এই 2 টাকাটা হচ্ছে তোমার প্রফিট। ওকে, বোঝা গেল। আরেকটা কি, লস। লস কি জিনিস, লস হচ্ছে তুমি 10 টাকায় কিনলে, তুমি একটা পেন 10 টাকায় কিনলে, তুমি মনে করো এই পেনটা 10 টাকায় কিনেছো। 10 টাকায় কিনে তুমি তোমার বন্ধুকে সেই পেনটা 7 টাকা দিয়ে বিক্রি করে দিলে, মানে 7 টাকায় বিক্রি করে দিলে, মানে তুমি তার কাছে 7 টাকা নিলে, তোমাকে তাকে পেনটা দিয়ে দিলে। তার মানে তোমার কি হলো, তুমি কিনেছিলে 10 টাকায়, বিক্রি করলে 7 টাকায়, মানে কত টাকা কম পেলে, কম পেলে, টাকা কম পেলে। এই যত টাকা কম পেলে সেটা হচ্ছে তোমার লস। যে টাকাটা কম পেলে সেটা হচ্ছে তোমার লস। তার মানে তুমি 10 টাকায় কিনেছিলে, 7 টাকায় বিক্রি করেছো, ক টাকা কম পেয়েছো, 3 টাকা। এই 3 টাকাটা হচ্ছে তোমার লস। ঠিক আছে, তাহলে বোঝা গেল
কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট আর লস, নিশ্চয়ই বোঝা গেল। বেশ, এবার দেখো আমার অঙ্কে যাচ্ছি। অঙ্কে আছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস ইফ সেলিং প্রাইস ইজ ₹4200 অ্যান্ড প্রফিট ইজ ₹95। তাহলে সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। ঠিক আছে, কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। এবার কি সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে ₹4200 মাইনাস প্রফিট কত? প্রফিট হচ্ছে 95, তাহলে মাইনাস ₹95। এই যে টাকাটা হবে সেটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে মাইনাস করে দাও, এটাকে মাইনাস করলে হচ্ছে এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। আবার যদি লস দেওয়া থাকতো তাহলে সেলিং প্রাইস প্লাস লস। কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস প্লাস লস। ঠিক আছে, মনে থাকবে। তাহলে কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, আবার সেলিং প্রাইস প্লাস লস। তাহলে আমি এখানে অ্যান্সার লিখবো। তাহলে কি লিখবো? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? তাহলে লিখবো দেয়ারফর দ্য কস্ট প্রাইস ইজ রুপিস। দেয়ারফর দ্য কস্ট প্রাইস ইজ ₹4105। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা 7 নম্বর হলো। এবার চলো আমি 8 নম্বরে যাব। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে ফাইন্ড দ্য সিপি। সিপি মিনস কস্ট প্রাইস। ফাইন্ড দ্য সিপি। সিপি মিনস কস্ট প্রাইস। এসপি। এসপি মিনস সেলিং প্রাইস। ঠিক আছে, ফাইন্ড দ্য সিপি ইফ এসপি ইজ ₹2897 and profit is ₹269। তাহলে এখানে ওই সিপি বের করতে হবে, কস্ট প্রাইস। কস্ট প্রাইস সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল টু কি এসপি। এসপি মানে হচ্ছে কি সেলিং প্রাইস। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। সিপি কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। তাহলে দেখো এসপি এখানে কত? এসপি বলে দিয়েছে ₹2897। ₹2897 মাইনাস প্রফিট কত? প্রফিট হচ্ছে ₹269। এবারে এগুলোকে মাইনাস করো, তাহলে কি হবে? ₹2628। এটা হলো আমাদের কস্ট প্রাইস। তাহলে therefore CP is the CP is ₹2628। এটা হলো অ্যান্সার। এটা 4 নম্বর। 9 নম্বরে যাব। 9 নম্বরে বলেছে there was a loss of ₹2356 by selling a laptop for ₹46985, 46,985. What is the cost price of the laptop? এখানেও আমাকে কি বের করতে বলেছে? কস্ট প্রাইস। কস্ট প্রাইস ওয়ান কি? সেলিং প্রাইস মাইনাস কি হয়েছে? লস। মাইনাস লস নয়, প্লাস লস মাইনাস প্রফিট। কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিট,
আবার সেলিং প্রাইস প্লাস লস। কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস প্লাস লস, সিপি ইকুয়াল টু এসপি প্লাস লস। তাহলে এখানে সেলিং প্রাইস কত বলেছে দেখো, এখানে সেলিং প্রাইস বলেছে 46,985, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। আর লস কত, লস হচ্ছে রুপিস 2356, 2356, এটা হচ্ছে আমাদের লস। এবার এইগুলোকে আমি প্লাস করব, যেটা হবে সেটা হবে আমাদের কস্ট প্রাইস। $49,341, 49,341, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ল্যাপটপ, তাহলে লিখবো দেয়ারফর দ্য কস্ট প্রাইস অফ দ্য ল্যাপটপ is rupees 49,341, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, নাম্বার হলো। এরপর কি আছে, নাম্বার 10। নাম্বার 10-এ কি আছে দেখো, নাম্বার 10-এ আছে, নাম্বার 10-এ আছে নাম্বার 10-এ আছে বলেছে বাই সেলিং এ সাইকেল, বাই সেলিং এ সাইকেল at rupees 5020, Rohan incurred a loss of rupees 565. What is the cost price of the cycle? Same একই জিনিস, cost price, cost price equal to হবে selling price প্লাস লস, সেলিং প্রাইস প্লাস লস, লস করেছে, তাহলে কত টাকা সেলিং প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে রুপিস 5020, আর লস কত, লস হচ্ছে রুপিস 565, এই দুটোকে প্লাস করে দাও, যেটা হবে সেটা হচ্ছে কস্ট প্রাইস 555, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস অফ দ্য সাইকেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি, কস্ট প্রাইস অফ দ্য সাইকেল ইজ রুপিস, দেয়ারফর দ্য কস্ট প্রাইস অফ দ্য সাইকেল ইজ রুপিস 5585, এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। 10 নাম্বার হলো। এবার চলো আমি 11 নম্বরে যাব। 11 নম্বরে কি আছে দেখো, বলেছে বাই সেলিং 50 কেজি রাইস, বাই সেলিং 50 কেজি রাইস at rupees 2250, there is a loss of rupees 100. What is the cost price of রাইস পার কেজি? তাহলে 50 কেজি রাইসের সেলিং প্রাইস হচ্ছে 2250, আর এই 50 কেজি রাইসের লস হয়েছে কত, 100। তাহলে 50 কেজি রাইসের কস্ট প্রাইস কত, তাহলে লিখবো কস্ট প্রাইস অফ 50 কেজি রাইস, কস্ট প্রাইস অফ 50 কেজি রাইস ইকুয়ালস টু রুপিস কত, 2250 প্লাস লস প্লাস 100। ঠিক আছে, 50 কেজি রাইসের কস্ট প্রাইস হচ্ছে 50 কেজি রাইসের সেলিং প্রাইস প্লাস লস, তাহলে এই দুটো প্লাস সমান হবে রুপিস 2350, এটা হচ্ছে কস্ট প্রাইস অফ 50 কেজি রাইস। তাহলে এবার কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ রাইস পার কেজি, তাহলে দেয়ারফর কস্ট প্রাইস অফ রাইস পার
কেজি ইকুয়াল টু হবে ₹2350 ডিভাইড 50। এটা হচ্ছে পার কেজি, মানে 1 কেজির দাম। এবার ডিভাইড করো 4, এটা ₹47, ঠিক আছে, ₹47। দেয়ারফর অ্যান্সার লিখবো, দেয়ারফর দ্য কস্ট প্রাইস অফ রাইস per kg is ₹47. Cost price of rice per kg is ₹47. এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে 11। এবার আমি করবো কত, 12 আছে a man bought 125 books at ₹135 each, 135 টাকা করে। 125টা বই কিনেছে, প্রত্যেকটার দাম হচ্ছে 125 টাকা। অ্যান্ড all are sold for ₹14,000. হোয়াট ইজ দ্য প্রফিট অর লস? তাহলে আমাকে এখানে টোটাল সেলিং প্রাইস বলে দেওয়া আছে 14,000। কস্ট প্রাইসটা একটা বইয়ের ইচ বুক বলেছে, তাহলে কস্ট প্রাইস অফ 125 বুকস বের করতে হবে। তাহলে লিখবো কস্ট প্রাইস of 125 books equals to rupees, কত করে একটা বইয়ের দাম হচ্ছে 135 into 125 যত হচ্ছে, এটা আমাদের কস্ট প্রাইস অফ 125 বুকস। এ মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করো ছয় পাঁচ 11, 7 18, 8 হাত থেকে 1, 16,875 rupees, 16,875। এটা হচ্ছে কস্ট প্রাইস অফ 125 বুকস। হলো বেশ। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 16,875 আর সেলিং প্রাইস হচ্ছে ₹14,000। তাহলে দেখো প্রফিট হলো না লস হলো? এখানে বেশি টাকায় কিনেছো, কেনার সময় দাম বেশি লেগেছে, বিক্রি করে তুমি টাকা কম পেয়েছো, তার মানে তোমার লস হয়েছে। তাহলে দেয়ারফর লস ইকুয়ালস টু, লস মানে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস সমান হচ্ছে ₹16875 মাইনাস ₹14,000। এটা হচ্ছে তোমাদের আমাদের লস। তাহলে হচ্ছে 875 হয়ে গেল, 2/6, এটা 2875 রুপিস, 2875। এটা হচ্ছে আমাদের লস। তাহলে therefore the loss is आंसर लिखो। therefore the loss is, therefore the loss is
রুপিস 2875, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হয়ে গেল নাম্বার 12। এবার আমি যাব নাম্বার 13। নাম্বার 13-এ কী আছে দেখো, নাম্বার 13-এ আছে সিম্পলিফাই আছে। 13-এ একটা সিম্পলিফাই আছে। কি সিম্পলিফাই আছে? সিম্পলিফাইড আছে 99 ডিভাইড 3 of 3 into 5 minus 56 divide 14 into 12 minus 5। তো আমাদের সরলের নিয়ম হচ্ছে প্রথম অফের কাজ করতে হবে। অফ মানে কি? অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে প্রথমে হবে 99 ডিভাইড 3 of 3 মানে 3 3 যা 9 ইন্টু 5 মাইনাস 56 ডিভাইড 14 ইন্টু 12 মাইনাস 5 সমান দাও। এবার দেখো, এবার কাজ হচ্ছে কার? ডিভাইডের কাজ। তাহলে এটা করব 11 যা 99 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 12 মাইনাস 5 হলো। এবার কার কাজ? মাল্টিপ্লাই। তাহলে আমি মাল্টিপ্লাই দুটো করব। এটা হবে 55 মাইনাস 48 মাইনাস 5। এবার আমি দুইভাবে করতে পারি। প্রথমে এই মাইনাসটা করলাম, তারপর পরে মাইনাসটা করব, সেটাও করতে পারি। অথবা কি হয় দেখো, অথবা এই যে 55 মাইনাস এরপরে আমার কি ছিল? 48 মাইনাস 5 এটা ছিল। আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে ব্র্যাকেট দিলে এই ভিতরে যে মাইনাস সাইনটা আছে সেটা প্লাস হয়ে যাবে। এই ভিতরে যে মাইনাস সাইনটা আছে প্লাস হয়ে যাবে। তাহলে এবার কি হলো? এবার হলো 55 মাইনাস 53। এবার এই দুটোকে মাইনাস করে দেবো, সমান হচ্ছে 2। এটা হলো আমাদের সিম্পলিফাইড অ্যান্সার। ঠিক আছে, বেশ, আজ এই পর্যন্তই ছিল। আবার পরের দিন দেখা হবে। এগুলো একটু ভালো করে করবে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস এগুলো একটু বুঝবে। যদি না বুঝতে পারো আমাকে ফোন করো, আমি আবার বলবো। আর কি, আর ওই যে লোয়েস্ট কমন ডিনোমিনেটর যেগুলো আছে এগুলো ভালো করে করবে, কারণ এগুলো খুব দরকার হবে। এগুলো কিন্তু খুব খুব বেশি করে দরকার হবে। কারণ প্লাস করতে গেলে কোনটা বড় কোনটা ছোট, মানে হুইচ ইজ গ্রেটার হুইচ ইজ স্মলার, তারপরে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার, এগুলো যখন করতে যাবে তখন এগুলো কিন্তু কাজে লাগবে। এই লোয়েস্ট কমন ডিনোমিনেটর লোয়েস্ট কমন ডিনোমিনেটর এটা কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, তাই এগুলো তোমরা একটু ভালো করে করবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, আবার পরের দিন।